বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 19শে মার্চ 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের দেওয়ানি কার্যবিধির দ্বিতীয় ক্লাস। আমরা ইতোমধ্যে দেওয়ানি কার্যবিধির প্রথম ক্লাসটি শেষ করেছি। তো প্রথম ক্লাসে আমরা আমাদের সাজেশনের যে 1 নাম্বার প্রশ্ন যেটা, সেটা বিস্তারিত আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে? তো প্রথম ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম, দেখেন যে প্লিডিং সংশোধন বলতে কি বোঝায়। সো প্লিডিংস বলেছিলাম, একটু একটু রিভিউ করে দিই। প্লিডিংস বলতে বোঝায় হচ্ছে আরজি এবং জবাব। এবং প্লিডিংস সংশোধন, প্লিডিংস অর্থাৎ আরজি এবং জবাবে যদি কোনো ভুল থাকে অথবা ভুল ক্রমে কোনো বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি, তখন ওটা সংশোধনের যে আবেদন করতে হয় 6 দেশের 17 বিধিতে, সেটাকে বলে প্লিডিংস সংশোধন। সংক্ষেপে বলে গেল। আচ্ছা, প্লিডিং সংশোধনের ক্ষেত্রে নিয়ামক শর্তাবলী কি কি। এখানে গতদিন আমরা পড়েছিলাম যে প্লিডিং সংশোধনের ক্ষেত্রে আদালত কোন কোন বিষয় বিবেচনায় নিয়ে থাকে। দেখবেন যে প্লিডিং সংশোধনের ক্ষেত্রে আপনি যে সংশোধনীটা এনেছেন, এই কারণে অপর পক্ষ ক্ষতিগ্রস্ত হবে কিনা, বা প্লিডিংস এর আমূল পরিবর্তন হবে কিনা, অপর পক্ষের কোনো বৈধ অধিকারে বাধা সৃষ্টি করবে কিনা, সর্বোপরি আপনি প্লিডিং সংশোধন যেটা এনেছেন সেটা ন্যায় বিচারের জন্য প্রয়োজনীয় কিনা। যদি ন্যায় বিচারের জন্য প্রয়োজনীয় না হয়, তাহলে প্লিডিং সংশোধনের দরখাস্ত কিন্তু বিবেচনায় নেওয়া হবে না। এরপরে আমরা পড়েছিলাম যে বিচার আদালত কর্তৃক রায় ঘোষণার পরে প্লিডিং সংশোধন করা যায় কিনা, বা আপিল পর্যায়ে সংশোধন করা যায় কিনা, বা the court may at an stage of the appeal proceedings allow either party to amend the pleadings। তো এটার উত্তর হলো যে প্লিডিং সংশোধনের আবেদন একটা মামলার যে কোনো পর্যায়ে করা যায়। তবে আমরা গতদিন পড়েছিলাম যে 2012 সালের সংশোধনী অনুসারে প্লিডিং সংশোধনের দরখাস্ত করতে হবে যত দ্রুত পারা যায়। আদালত যদি দেখে যে আপনি বাদী বা বিবাদী, আপনি আপনি ইচ্ছা করেই দেরিতে করেছেন, তাহলে কিন্তু প্লিডিং সংশোধনের দরখাস্ত নাও মঞ্জুর করতে পারে, বা মঞ্জুর করলেও আপনাকে কি বলবে যে আপনি খরচ দিবেন, কস্ট দিবেন। তো তাহলে উচ্চ আদালতের বিভিন্ন নজির আমরা পড়েছিলাম, রাধাকৃষ্ণ তারকা, তারপরে অন্যান্য যে যতগুলা পড়েছিলাম, ওখানে বলা আছে যে প্লিডিং সংশোধনের আবেদন মামলা চলাকালীন সময়ে রায়ের পরে আপিল পর্যায়ে, ইভেন জারি মামলা চলমান থাকা অবস্থায় প্লিডিং সংশোধনের দরখাস্ত আদালত মঞ্জুর করতে পারে। এটাই পড়েছিলাম। তারপরে এই পড়েছিলাম যে আরজি এবং লিখিত জবাব সংশোধনের আবেদন করা যায়, একই উত্তর। গ নাম্বারে পড়েছিলাম যে আরজি এবং লিখিত বিবৃতির আবশ্যকীয় উপাদানগুলো কি কি। একটা দেওয়ানি মামলা শুরু হয় আরজির মাধ্যমে, আর আরজির পরিবাদিতায় হচ্ছে কি লিখিত জবাব। তো একটা দেওয়ানি মামলার আরজিতে কি কি থাকা লাগে সেটা বলছে 7 দেশের এক বিধিতে। 7 দেশের এক বিধি, যেখানে বলা হয়েছে বাদীর নাম সবার আগে হচ্ছে সবার আগে হচ্ছে আদালতের নাম ঠিকানা, বাদীর নাম ঠিকানা, বিবাদীর নাম ঠিকানা, কি প্রতিকার চাই, কি প্রতিকার চাই, তারপরে আহ আদালতের এখতিয়ার, এই সব কিছু বিষয় আরজিতে অন্তর্ভুক্ত করতে হয়। তো এর মধ্যে গতদিন আপনাদের একটু ব্যাখ্যা দিয়েছিলাম যে যদি 2025 সালের সংশোধনী অনুসারে, মনে আছে কিনা, যে বর্তমানে বাদী বা বিবাদীর মোবাইল নাম্বার, তারপরে এনআইডি নাম্বার এবং তাদের ইমেইল অ্যাড্রেস লিখতে হবে যদি থাকে, ঠিক আছে। আর অর্থের ক্ষেত্রে প্রিসাইজ অ্যামাউন্ট লিখতে হবে, মানে সুনির্দিষ্ট অ্যামাউন্ট লিখতে হবে। এরকম কতগুলো স্থাবর সম্পত্তির ক্ষেত্রে তফসিল দিতে হবে, এরকম কতগুলো বিধিবিধান পড়েছিলাম। এবং লিখিত বিবৃতির ক্ষেত্রে পড়েছিলাম যে বাদী যা যা দাবি করছে সব কিছু লিখিত বিবৃতিতে কি করবে, অস্বীকার করবে, এবং তার যদি কোনো দাবি থাকে সুস্পষ্টভাবে সেখানে উল্লেখ করবে। কতদিন আমরা এই পর্যন্তই পড়েছিলাম। এরপরে আসেন আমরা আজকে যে প্রশ্নটা পড়বো, সেটা হচ্ছে যে আমাদের একের ঘ। একের ঘ, হ্যাঁ কিছু বলবেন, বলেন। ইংলিশ শব্দটা ভালো থাকে, হ্যাঁ, নিয়ামক শব্দ না দিলে হবে না। কেন নিয়ামক দিবেন না? ইংলিশ শব্দটা উল্লেখ করা থাকে বলতে কি বুঝাচ্ছেন, মানে কোর্ট? হ্যাঁ, যা আছে সব আলোচনা করে তারপর বলবেন যে আলোচনার পরিশেষে বলা যায় যে এই, মানে শুধু ইংলিশ দিলে হ্যাঁ দেখেন। আচ্ছা, এখন দেখেন একের ঘ নাম্বার প্রশ্নটা দেখেন, স্ক্রিনে দেখা যাচ্ছে। যারা নতুন আছেন দেখেন, প্লিডিং টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্টস and not evidence explain। প্লিডিং সাক্ষ্য নয়, প্রাসঙ্গিক তথ্য প্রকাশিত হবে, ব্যাখ্যা করুন।
এটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অলরেডি একবার এসেছিল, বিটিএস পরীক্ষা এসেছে, বাংলাদেশ বার কাউন্সিল এই যে লাস্ট যেবার পরীক্ষা হলো তার আগের বার আসছে, মানে গতবারের আগের বার। তো এটার আগে মর্মার্থ বুঝতে হবে যে প্লিডিং টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্টস এন্ড নট এভিডেন্স। ছয়াদেশের দুই বিধিতে আছে একটা কথা, ছয়াদেশের দুই বিধিতে, আগে আমার কথা শুনেন, ছয়াদেশের দুই বিধিতে আছে যে প্লিডিংসে ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকতে হবে, গুরুত্বপূর্ণ বিষয় থাকতে হবে, কিন্তু প্লিডিংসে আপনার আইন অথবা সাক্ষ্য উল্লেখ করা যাবে না। এখন প্রশ্ন হলো যে গুরুত্বপূর্ণ বিষয় কি আর আইন আর সাক্ষ্য কি? হয়ে গেছে প্লিডিংস। হ্যালো, শুনতে পাচ্ছেন? অনলাইনে আশা করি শুনতে পাচ্ছেন। হ্যালো। আচ্ছা দেখেন, যে কথা বলতেছিলাম, প্লিডিংসে ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকতে হবে। ম্যাটেরিয়াল ফ্যাক্টস মানে হলো গুরুত্বপূর্ণ বিষয়। গুরুত্বপূর্ণ বিষয় কি ভাই? যে আপনি যে বিষয়ের উপর ভিত্তি করে মামলা করছেন সেটাই হলো গুরুত্বপূর্ণ বিষয়, মানে ঘটনাগত বিষয়। ম্যাটেরিয়াল ফ্যাক্টস মানে হলো ঘটনাগত বিষয়। ধরেন দেওয়ানি মামলা কেন দায়ের করে? দেওয়ানি মামলা হচ্ছে আপনার সম্পত্তির অধিকার বা পদের অধিকার, অর্থাৎ আপনার একজন বেদখল করছে, আপনার কাছ থেকে একজন 5 লক্ষ টাকা নিছে, আপনারে আপনার পৈতৃক সম্পত্তি ঠিকঠাক ভাবে বাটোয়ারা করে দিচ্ছে না, এই সকল পরিস্থিতিতেই তো আপনি কি করেন? দেওয়ানি মামলা করেন। তাহলে আমি উদাহরণস্বরূপ ধরে নিই যে আপনার একজন বেদখল করছে এবং আপনি মামলা করছেন সত্ত্ব এবং মালিকানা দুই, সত্ত্ব এবং দখল উভয়, সত্ত্ব এবং দখল উভয়। তাহলে আপনি এখানে উল্লেখ করতে পারেন যে আপনার আদালতের নাম দিলেন, বাদীর নাম দিলেন, বিবাদীর নাম দিলেন, এবার আপনার ঘটনা যে আমি বাদী অমুক সূত্রে এই জমির মালিক, এতদিন ধরে এই জমিতে বসবাস করে আসতেছি এবং এত তারিখে অমুক লোকজন দলবল নিয়ে এসে আমাকে বেদখল করেছে, মামলার কারণ উদ্ভব হয়েছে এই তারিখে, এই মামলা করতে হয় 12 বছরের মধ্যে, আমি এই বছরের মধ্যে মামলা দায়ের করছি, আমার সকল কাগজপত্র আছে, আর এই মামলার মূল্যমান এত লাখ টাকা, তাই আপনার এই আদালতে দায়ের করেছি। আর এই মামলা আমি যে জমি দাবি করছি সেটার তফসিল তফসিল আরজির সাথে দাখিল করা হলো। এই হলো আপনার ম্যাটেরিয়াল ফ্যাক্টস। মানে প্লিডিংস বলতে তো আরজি এবং জবাব দুইটাই বোঝায়। সো আরজিতে এই জিনিস থাকতে হবে, কিন্তু আরজিতে কোনো সাক্ষ্য বা ল উল্লেখ করা যাবে না। সাক্ষ্য বা ল কি? সাক্ষ্য বা আইন মানে হলো সাক্ষ্য। সাক্ষ্য মানে হলো আপনি এই জায়গায় আরজিতে প্লিডিংসে যখন লিখতেছেন যে দখল বেদখলের সময় আইসা 1 নম্বর বিবাদী এসে বলছে যে এই ওরে ধর, অমুক রে এরে ওরে ই করবো, বা 1 নম্বর সাক্ষী এসে বলছে, 1 নম্বর সাক্ষী ছিল তারা এই কথা বলছে, তারা এই জিনিস জানে, 1 নম্বর সাক্ষী এই কথা বলছে, 2 নম্বর সাক্ষী এই জানে, এই জিনিসগুলো প্লিডিংসে কি উল্লেখ করা যাবে না। এই জিনিসগুলো আপনি তো মামলা বিচারের সময় ওখানে আদালতে গিয়ে প্রমাণ করবেন, বুঝতে পারছেন? আরজিতে আপনি জাস্ট আপনার ম্যাটেরিয়াল ফ্যাক্টসটা থাকতে হবে, আর বাদ বাকি যা আছে সবকিছু তো আদালতে গিয়ে উপস্থাপন করবে। বাদী পক্ষ উপস্থাপন করবে, বিবাদী পক্ষ জেরা করবে, আবার বিবাদী পক্ষ সাক্ষী হাজির করবে, বাদী পক্ষ তারা কি করবে? জেরা করবে। এই তাহলে প্লিডিংসে যেরকম ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকতে হবে, প্লিডিংসে যেরকম সাক্ষ্য থাকা যাবে না, একইভাবে এখানে যে লাইনটা বলে নাই ছয়াদেশের দুই বিধিতে আছে যে প্লিডিংসে আইনও উল্লেখ করা যাবে না। আপনি যদি ওই প্লিডিংস লেখার সময় বলেন যে আমি যে মামলাটা করছি এই মামলার কথা অমুক ডিএলআর এই কথা আছে, অমুক আইনে এই কথা আছে, তাই আমি এই জমির দখল ফেরত পাবো, এগুলোর দরকার নাই। এগুলো আপনি দাখিল করবেন যখন আর্গুমেন্ট হবে, যুক্তি তর্ক হবে, বা যখন আদালতে পরবর্তীতে। বাট আপনি প্লিডিংসে জাস্ট কি কারণে মামলাটা করলেন, ম্যাটেরিয়াল ফ্যাক্টস এটাই কি থাকতে হবে। অন্য কোনো বিষয়বস্তু কি করা যাবে না, উল্লেখ করা যাবে না। এবং এই কথাটাই আছে ছয়াদেশের কত বিধিতে? দুই বিধিতে। তো একটু পড়ি দেখেন। দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর ওয়ার্ডার 6 রুল 2 এর মধ্যে মূলত একটি আদর্শ প্লিডিংস এর যেসব বৈশিষ্ট্য দরকার তা উল্লেখ করছে। কত আদেশের কত বিধি? দুই বিধি। ছয়াদেশের দুই। রুল 2 অনুযায়ী যে সমস্ত তথ্যের ভিত্তিতে পক্ষগণের দাবি বা আত্মপক্ষ সমর্থন করেছে সেই সমস্ত তথ্য দিতে হবে। ওই যে মানে কিসের উপর ভিত্তি করে আপনি মামলা করলেন, বা বিবাদী কিসের উপর ভিত্তি করে মামলাটা আত্মপক্ষ সমর্থন করতেছে, সেই জিনিসগুলো এখানে কি দিতে হবে।
এইরূপ তথ্যের যথোপযুক্ত বা সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। কি দিতে হবে? যথোপযুক্ত ও কি সংক্ষিপ্ত। প্লিডিংস এর পক্ষসমূহের প্রয়োজনীয় তথ্য দিতে হবে, তবে এ সংক্রান্ত সাক্ষ্য উল্লেখ করা যাবে না। আন্ডারলাইন করেন, মানে প্রয়োজনীয় তথ্য দিতে হবে, তবে এ সংক্রান্ত সাক্ষ্য উল্লেখ করা যাবে না। অর্থাৎ প্লিডিংস এর সাক্ষ্য বা আইন উল্লেখ করার প্রয়োজন নেই। পক্ষগণ কোনো তথ্যের উপর নির্ভরশীল, শুধুমাত্র সেই সব তথ্য উল্লেখ করার প্রয়োজন। পক্ষসমূহের বক্তব্য প্রয়োজন অনুসারে বিভিন্ন পংক্তিতে বিভক্ত করতে হবে। পংক্তি সময়ের ক্রমিক নং দিতে হবে। ক্রমিক নং মানে হলো 1 2 3 4 এইভাবে দিতে হবে। তারপরে তারিখ, টাকার পরিমাণ, নম্বর অঙ্কে লিখতে হবে। অঙ্ক মানে হলো সংখ্যা, তারিখ আপনি এক এক এত, তো টাকার পরিমাণ সংখ্যা লিখবেন। কথায় লিখলে লিখতে পারেন, বাট অবশ্যই কিসে লিখতে হবে? অঙ্কে লিখতে হবে। এরপরে দেখেন, এছাড়া উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ততে দেখা যায় যে প্লিডিংসে ভাষাগত দুর্বোধ্যতা থাকা যাবে না। মানে আপনি এমন ভাবে লিখবেন না যে কেউ বুঝতেছেন না। অসামঞ্জস্যপূর্ণ তথ্য দেওয়া যাবে না। রুল 4 অনুযায়ী মামলার কোনো পক্ষ প্রতারণা, বিশ্বাসভঙ্গ, ভুল বিবরণ বা অবাঞ্ছিত বল প্রয়োগের উপর নির্ভর করলে এবং এ সম্পর্কে বিবরণ দিতে চাইলে তা উল্লেখ করা যাবে। এখানে বলতেছে যে মামলার যদি কোনো পক্ষ, বিবাদী যদি প্রতারণার উপর নির্ভর করে, বিশ্বাসভঙ্গের উপর নির্ভর করে, বল প্রয়োগের উপর নির্ভর করে, এই বিবরণ দেওয়া যাবে, সমস্যা নাই। রুল 9 অনুযায়ী, কোন জায়গার রুল 9 বলেন তো? 6 দেশের রুল 9। রুল 9 অনুযায়ী প্রয়োজন না হলে প্লিডিংস এর দলিলের কোনো পূর্ণ অথবা অংশের বর্ণনা দেওয়া যাবে না। যদি দরকার হয় তাহলে দিবেন, বাট দরকার না হলে শুধু শুধু দেওয়ার প্রয়োজন নেই। যথাসম্ভব সংক্ষেপে দলিলের ফলাফল উল্লেখ করতে হবে। পক্ষগণ তাদের বক্তব্য দ্বারা প্লিডিংস এমন ভাবে তৈরি করবেন যেন মামলার বিচার্য বিষয় সহজে নির্ধারণ করা যায়। মানে আপনি প্লিডিংসটা এমন ভাবে নির্ধারণ করবেন যাতে ইজিলি বোঝা যায় যে বাদী কি চাইতেছে আর বিবাদী কি অস্বীকার করতেছে। কারণ সাধারণত প্লিডিংস এর উপর ভিত্তি করে বিচার্য বিষয় প্রণয়ন করা হয় এবং সঠিকভাবে বিচার নিষ্পত্তি করা যায়। এখন দেখেন, ওই সেম কথা, প্লিডিংস এর সাক্ষ্য নয় প্রাসঙ্গিক তথ্য প্রকাশ করবে। প্লিডিংস এর উদ্দেশ্য হলো মামলার পক্ষদের মধ্যে বিতর্কের কারণ খুঁজে বের করা, যাতে মামলার শুনানির সময় সহজে বিবাদের কারণ অনুযায়ী প্রয়োজনীয় কি নেওয়া যায়, ব্যবস্থা নেওয়া যায়। তাহলে মামলার খরচ হ্রাস হবে ও দ্রুত বিচার নিষ্পত্তি হবে। প্লিডিংস এ প্রাসঙ্গিক তথ্য দেওয়া হলে আদালত খুব সহজে ও দ্রুত বিবাদমান পক্ষের বিবাদের বিষয় নির্ণয় করে শুনানির মাধ্যমে একটি কার্যকর সিদ্ধান্ত দিতে পারবে। প্লিডিংস এর যদি তথ্য ও সাক্ষ্য দেওয়া হয় তাহলে বিবাদের বিষয় সহজে কি করা যাবে না, পাওয়া যাবে না। মানে আপনি যদি প্লিডিংসেই যাবতীয় যা আছে সবকিছু যদি প্লিডিংসেই ঢুকান, তাহলে আদালতের আর বিচার করার দরকার কি? তাহলে তো ওই দুই প্লিডিংস দেখে আরজি আর জবাব দেখেই ওই জায়গায় সব কাহিনী শেষ। কিন্তু প্লিডিংসটা অ্যাকচুয়ালি এই জায়গায় আসছে যে আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারের কাছে গিয়ে আপনি জাস্ট বলতে হবে যে আপনার রোগটা কি, আপনার সমস্যা হয়েছে কি। এই রোগের কথা না বলিয়া যদি আজাইরা আলাপ ওই জায়গা করেন যে আমি অমুক সারিতে পাইছি আছি, অমুককে সংসার করে আসতেছি, এই সমস্যা, রোগের কথাই আপনি এই জায়গা কি বলতেছেন না, বললেও পরে যায় বলতেছেন, তাহলে তো ডাক্তারের জন্য ওই বিষয়টা কি করা হয়ে যাবে, মানে রোগ নির্ণয় করা কঠিন হয়ে যাবে, বিচার শুরু করতে কি হয়ে যাবে, বিলম্ব হয়ে যাবে। তো এজন্যই বলতেছে যে প্লিডিংসে যত সংক্ষেপে প্লিডিংসটা লেখা যায়, প্লিডিংসে জাস্ট ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকতে হবে, ওখানে কোনো সাক্ষ্য থাকবে না, ওখানে কোনো কি থাকবে না, আইন থাকবে না। প্লিডিংসে যদি তথ্য সাক্ষ্য দেওয়া হয় তাহলে বিবাদের সহজে পাওয়া যাবে না, আর বিবাদের বিষয় নির্ধারণের পরই সাক্ষ্য প্রমাণের বিষয় আসবে। তাই প্লিডিংসে সাক্ষ্য নয় প্রাসঙ্গিক তথ্য প্রকাশ করতে হবে। তাই লাস্টে দিয়ে দিবেন, যেহেতু ইংরেজি প্রশ্ন, তাই আলোচনার পরিশেষে বলা যায় যে প্লিডিং টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্টস এন্ড নট এভিডেন্স। যখন আপনার এই ইংরেজি প্যাটার্নের প্রশ্ন এসে থাকে মানে আপনাদের সময় আসবে, এটা ভুল কিছু না। এটা আপনারা যারা বাংলায় উত্তর করেন তাদেরকে একটু ভয় দেখানোর জন্য একটা লাইন ইংরেজিতে দিয়ে বলবে যে আইনের সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। তো আপনি প্লিডিং রিলেটেড, প্লিডিংস এ ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকবে, সাক্ষ্য থাকবে না, রিলেটেড যা যা জানেন আপনি আপনার মতো উপস্থাপন করলেন, সব শেষে গিয়ে দিয়ে দিবেন। অতএব আলোচনার পরিশেষে বলা যায় যে প্লিডিং টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্টস এন্ড নট কি এভিডেন্স। বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি এই লাইনটা প্রশ্নের কোথাও উল্লেখ করে নাই, প্রশ্ন এসেছে যে প্লিডিং টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্টস এন্ড নট এভিডেন্স, এটাই এসেছে, আপনি এই লাইনটা প্রশ্নের কোথাও উল্লেখ করে নাই, আপনি আপনার মতো করে প্লিডিং রিলেটেড যা যা আছে সব লিখে গেছেন। নাম্বার পাবেন বটে, বাট সন্তোষজনক পাবেন না, কারণ আপনার প্রশ্ন হবে, আপনি তো অনেক কিছু জানেন, প্লিডিং এর 14 গোষ্ঠী জানেন, কিন্তু প্রশ্নে যা জানতে চাইছে তাই কি লিখতে হবে। এর বেশি লিখলে লিখেন, বাট যা চাইছে সেটা অবশ্যই কি লিখতে হবে, এবং সেইভাবে আমার উত্তরটা শেষ করতে হবে। যেরকম গতদিন আমরা ওই যে পড়ছিলাম যে কোর্ট মে অ্যালো আইদার পার্টি অ্যাট এনি স্টেজ অফ দ্য প্লিডিংস টু অ্যালো আইদার পার্টি টু অ্যামেন্ড দ্য প্লিডিংস আর কি, সরি। তো এই লাইনটা আপনি প্লিডিংস রিলেটেড, অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস রিলেটেড যা যা জানেন
সংশোধন লেখেন, রায়ের পরে লেখেন, আপিল পর্যায়ে মামলা রেফারেন্স যা লেখেন, লেখা তো হইছে, লাস্টে এসে এই লাইনটা দিয়ে দেবেন যে অতএব আলোচনার পরিশেষে বলা যায় যে দ্য কোর্ট মে অ্যাট এনি স্টেজ অফ দ্য প্রসিডিংস অ্যালাউ আইদার পার্টি টু অ্যামেন্ড দ্য প্লিডিংস। বুঝতে পারছেন? এই হলো কথা। তাহলে আমরা এখানে আজকের যে ঘ নাম্বার প্রশ্নটা এটা পড়ে ফেললাম যে প্লিডিংস এ কি থাকতে হবে, ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকতে হবে, এভিডেন্স বা ল থাকা যাবে না। এখন একটা বিষয় দেখেন, আপনার এই যে প্রশ্নটা প্লিডিং টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্টস এন্ড নট এভিডেন্স, ধরেন এই প্রশ্নটা এখানে মার্কস আসছে 10, কত আসছে? 10। এটার 5ও আসতে পারে, 10ও আসতে পারে, বেশিও আসতে পারে, 12 কি কমও আসতে পারে। এখন আমি কি সবসময় এক উত্তর লিখবো? না। যখন আমার প্রশ্নের মার্ক বেশি আসবে তখন এই প্লিডিংস এর 14 গোষ্ঠী আর এদিক সেদিক কি আছে ওদেরও একটু কি 2-4 কথা লিখবো, তারপরে আসল প্রশ্নে যাব। ধরেন যদি এই প্রশ্নটার মার্ক 10 হয়, তাহলে আমি আগে প্লিডিং কি এই জিনিসটা ভূমিকা একটু বলে দিলাম যে প্লিডিংস অর্থ হলো আরজি এবং জবাব। প্লিডিং সম্পর্কে আলোচনা করতে কত আদেশে? 6 আদেশে। আগে ভূমিকামূলক 2-4 কথা কি বলে নিলাম, তারপরে আমি আসল জায়গা চলে আসলাম। তো এজন্য আমার উত্তর শিখে যেতে হবে, কিন্তু উত্তর যে সব জায়গায় আপনি একই রকম লিখবেন বিষয়টা কিন্তু তা না। উত্তর কিভাবে লিখবেন এটা আমার সিদ্ধান্ত নিতে হবে যে আমার প্রশ্নের মার্ক কত, আমার হাতে সময় আছে কত, সেই অনুসারে লিখতে হবে। বুঝতে পারছেন? কিন্তু আপনি যা শিখে গেছেন ওটাই যদি লেখার পরিকল্পনা করেন যে আমি যা শিখছি নাথর বান্দায় এক কথা আমি কম লিখতে পারবো না বা বেশি লিখতে পারবো না, তাহলে এটা কিন্তু আপনি বর্তমান পরীক্ষার প্যাটার্নের সাথে আপনি খাপ খাওয়াইতে পারবেন না। কারণ এই জায়গা, ধরেন আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দেন, আমরা যখন পরীক্ষা দিতাম তখন পরীক্ষায় প্রশ্ন আসতো রেস জুডিকাটা রেস সাবজুডিসের পার্থক্য উল্লেখ করে 15 মার্ক, রেস জুডিকাটা রেস সাবজুডিসের 15 মার্ক, বা কমন ইন্টেনশন বা কমন অবজেক্টের মধ্যে পার্থক্য উল্লেখ করে 15 মার্ক। আর এখন পার্থক্য আসে 4টা, মার্ক হলো 10। রেস জুডিকাটা ধরেন আমি কমন ইন্টেনশন, কমন অবজেক্ট, দস্যুতা, ডাকাতি, চুরি, ছিনতাই, এরূপ 4টা পার্থক্য দিয়ে আসছে কত? 10, 2.5 করে। এখন আপনি ওই সময় যা লিখতেন 15 মার্কের একটা পার্থক্য আসছে 15, আর 4টার সময় যদি ওই একই জিনিস লিখতে যান তাহলে তো আপনার সময়ে হবে না। তো আপনার আরো স্মার্ট হইতে হবে উত্তর লেখার ক্ষেত্রে, তাহলেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, আর যারা ভাবতেছেন স্যার আমি তাহলে কিভাবে কি করব, আমি তো পারি না, এজন্য আমাদের এই পরীক্ষার মানে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, প্রচুর পরীক্ষা দিতে হবে। এগুলো আসলে লিখিত পরীক্ষায় লেখার কোনো বিকল্প নেই। তো আমরা চলে আসি, এটা আমরা জানলাম। আমরা পরের প্রশ্নে চলে আসি। যদি এই যে প্লিডিংস টু স্টেট ম্যাটেরিয়াল ফ্যাক্টস এন্ড নট এভিডেন্স, যদি কোনো প্রশ্ন থাকে কারো জিজ্ঞাসা করতে পারেন, আমি আনমিউট করে দিচ্ছি, আর নাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আচ্ছা দেখেন, যেহেতু আপনাদের কোনো প্রশ্ন আমি শুনতে পাচ্ছি না, সো আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর সংশ্লিষ্ট বিধান উল্লেখে দেওয়ানি মোকদ্দমার প্লিডিংস, যদিও এটা অ্যাকচুয়ালি এখানকার প্রশ্ন না, মানে 6 আদেশ রিলেটেড না, বাট তারপরেও এখানে সংযুক্ত করছি যাতে আপনি সহজে শনাক্ত করতে পারেন যে এই প্রশ্নটা আসলে কি। দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর সংশ্লিষ্ট বিধান উল্লেখে কোন দেওয়ানি মোকদ্দমার প্লিডিংস, রায়, ডিক্রি বা আদেশ এবং দেওয়ানি কার্যধারার ত্রুটি বা ভুল সংশোধনে আদালতের ক্ষমতা আলোচনা করুন। এখানে প্রশ্ন আমাদের যারা লিখিত পরীক্ষা দেই, আমাদের মূল যে সমস্যাটা হলো আমরা উত্তর জানি কিন্তু প্রশ্ন বুঝতে পারি না। প্রশ্ন পড়ে আমরা এটা বুঝতে পারি না যে আমি কি উত্তর লিখবো। অধিকাংশ ক্ষেত্রে যে উত্তর হয় আর কি, প্রশ্ন পড়ছি একটা, উত্তর লিখে দিয়ে আসছি আর একটা, এটা হলো মেইন সমস্যা। তাহলে এই প্রশ্নটা আমরা একটু আবার পড়ি। দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর সংশ্লিষ্ট বিধান উল্লেখে কোন দেওয়ানি মোকদ্দমার প্লিডিংস, রায়, ডিক্রি বা আদেশ এবং দেওয়ানি কার্যধারা ত্রুটি বা ভুল সংশোধনের ক্ষমতা আলোচনা করুন। এই জায়গায় 3টা জিনিসের সংশোধন সম্পর্কিত বিধান আলোচনা করছে। একটা হলো প্লিডিং সংশোধন কি, রায়, ডিক্রি বা আদেশ সংশোধন কি, আর সবশেষে হলো দেওয়ানি কার্যবিধির ত্রুটি বা ভুল সংশোধনের ক্ষমতা কি। বুঝছেন কি কি সংশোধন? প্লিডিং সংশোধন, রায়, ডিক্রি বা আদেশ সংশোধন, আর একটা হলো দেওয়ানি কার্যধারা ত্রুটি বা ভুল সংশোধন।
আচ্ছা একটু দাঁড়ান, এটা একটু জেনে নিক। আচ্ছা তাহলে এখানে যে বিষয়টা দেখেন সেটা হলো প্লিডিং সংশোধন জানতে চাইছে, রায় ডিক্রি বা আদেশ সংশোধন জানতে চাইছে, আর হচ্ছে দেওয়ানি কার্যধারা কি ত্রুটি সংশোধন। তো এখানে একটা বিষয় দেখেন, প্লিডিং সংশোধন সম্পর্কে আমরা অলরেডি জানি। প্লিডিং সংশোধন সম্পর্কে আলোচনা করছে 6 দেশের কততে, 17 বিধিতে, এবং এই রিলেটেড বিস্তারিত আমরা আলোচনা করেছি। এখন আমরা আসি রায় ডিক্রি বা আদেশ সংশোধন কি পড়বো, আগে আমার কথা শুনে নেন। তার আগে আমরা যেহেতু প্রিলি পাস করে এসেছি, এই জায়গায় সবাই আছে, আমরা ধরে নিচ্ছি যে আপনি রায় ডিক্রি বা আদেশ কি জানেন। তারপরেও যদি না জানেন আমি আবার একটু বলি। একটা দেওয়ানি মামলা শুরু হয় আরজি দাখিলের মাধ্যমে। আরজি দাখিলের পরে আরজিতে যে যে প্রতিকার প্রার্থনা করেছে সেটা দেওয়া হয় ডিক্রির মাধ্যমে। তাহলে আরজি সমান সমান হচ্ছে কি ডিক্রি, মানে একটা দেওয়ানি মামলা শুরু হয় আরজির মাধ্যমে, শেষ হয় কিসের মাধ্যমে, ডিক্রির মাধ্যমে। সহজ কথা একেবারে। এবং মাঝে অনেক ধাপ অতিক্রম করতে হয়, যে আরজির পর সমন, তারপরে জবাব, তারপরে উভয় পক্ষের শুনানি, তারপরে এডিআর, তারপর বিচার্য বিষয় গঠন, তারপর 30 ধারা, তারপরে এসডিপিএইচ, তারপরে পিএইচ, তারপরে এফপিএইচ, তারপরে আর্গুমেন্ট, তারপরে রায়, তারপরে গিয়ে ডিক্রি। অর্থাৎ একটা দেওয়ানি মামলার সূচনা হচ্ছে আরজির মাধ্যমে এবং শেষ হচ্ছে ডিক্রির মাধ্যমে, এবং ডিক্রির মাধ্যমে কোন পক্ষের অধিকার চূড়ান্ত ভাবে নির্ধারিত হয়। কেউ কোনো অধিকার পায় বা কেউ কোনো অধিকার থেকে কি হয়, বঞ্চিত হয়ে থাকে। এটা হলো ডিক্রি পেলাম। আর আদেশ হলো মামলা চলমান থাকা অবস্থায়, মামলা চলমান থাকা অবস্থায় আদালত বিভিন্ন সময় যে সিদ্ধান্তগুলো দেয় সেটাকে বলে অর্ডার বা আদেশ। যেরকম মামলা চলমান আছে, এক পক্ষ সময়ের আবেদন করছে, আদালত সময়ের আবেদন মঞ্জুর করুক বা না মঞ্জুর করুক, এটা একটা কি আদেশ। তারপরে মামলা চলমান আছে, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করছে, অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করুক বা না মঞ্জুর করুক, এটা একটা কি আদেশ। সো আদেশ বুঝলেন, আদেশ হচ্ছে আপনার ক্ষণস্থায়ী, মানে এটা চিরস্থায়ী প্রকৃতির না। আর আদেশ দেওয়া হয় দেওয়ানি মামলা চলমান সময়, আর ডিক্রি দেওয়া হয় দেওয়ানি মামলা কি শেষ হলে। তাহলে আদেশ আর ডিক্রি আমি জেনে গেলাম। আর রায় হলো যে একটা ডিক্রি কেন দিল, একটা ডিগ্রি কি কেন দিলে, এটা হলো রায়। ধরেন আমি সহজে যদি বলি যে আপনারা বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় পাশ করছেন, ধরেন লিখিত পরীক্ষায় পাশ করছেন, লিখিত পরীক্ষায় পাশ করছেন, এটা হলো ডিগ্রি। আর আপনার খাতা হলো রায়। খাতা হলো রায় কি আপনি কিভাবে লিখছেন, ভিত্তি সময়ের বর্ণনা, ওই প্রশ্নে এত মার্ক পাইছেন, এতে এত পাইছেন, এই পাইছেন, এই সব কিছু যোগ করে 50 হয়েছে বলেই তো আপনি পাস করছেন। তাহলে একটা ডিগ্রি বা একটা আদেশ কেন দিল, এই যে যে বিস্তারিত যে বর্ণনা, এটারই কি বলে রায়। তাহলে এখন যদি কোনো আদালত কোনো ডিক্রি দিয়েছে, কোনো আদেশ দিয়েছে, কোনো রায় দিয়েছে, এখন দেখা গেল যে আদালত তো আর ঈশ্বর না, আদালত তো আর আল্লাহ না, যে কোনো কিছুতে আদালতের ভুল হতে পারে, করণিক ভুল হইতে পারে, বর্ণ কোনো ভুল হইতে পারে, গাণিতিক ভুল হইতে পারে। তো সেক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে যায় রায়ে বা ডিক্রিতে বা আদেশে, তাহলে সেটা সংশোধন করা যায় 152 ধারায়। কত ধারায়? 152 ধারায়। 152 ধারায় দেওয়ানি কার্যবিধির 152 ধারায় আদালত নিজের ইচ্ছায়ও সংশোধন করতে পারে, অথবা পক্ষগণের আবেদনের ভিত্তিতেও পারে। তাহলে অ্যামেন্ডমেন্ট অফ প্লিডিংস আছে 6 দেশের কততে, 17তে। রায় ডিক্রি বা আদেশ সংশোধন আছে কততে, 100 কত ধারা, 152 ধারা, বুঝছেন? আর সব শেষে বলছে দেওয়ানি কার্যধারার ত্রুটি। এখন দেওয়ানি কার্যধারার ত্রুটি এই বিষয়টা আসলে কি? দেওয়ানি কার্যধারার ত্রুটি হলো যে আমরা, আমি একটু প্রিলিতে পড়ছিলাম, এই জায়গায় পড়ি নাই, যে ধরেন একটা আরজিতে মানে প্লিডিংস এ সিগনেচার করা লাগে, সিগনেচার করা লাগে পক্ষ এবং উকিল, মনে আছে? পক্ষ এবং উকিল, বা প্লিডিংস এ ভেরিফাই করা লাগে, ভেরিফিকেশন, যদি বাদী হয় বাদী করবে, বিবাদী হইলে বিবাদী করবে। এখন ধরেন প্লিডিংস এ একটা মামলা রায় দিয়ে দিছে, ডিক্রিও দিয়ে দিছে, কিন্তু পরে জানা গেল যে প্লিডিংস এ পক্ষের ভেরিফিকেশন নাই, কিন্তু ওই মামলার কি হয়ে গেছে, ট্রাই ডিক্রি হয়ে গেছে। তাহলে ভেরিফিকেশন নাই মানে হলো তার সিগনেচার নাই। তাহলে এই সিগনেচার, এই অনিয়মটা দূর করা যাবে দেওয়ানি কার্যবিধির 153 ধারায়। কত ধারায়? 153। দেওয়ানি বা একটা মামলার বিচার হয়ে গেছে, কিন্তু বিচার শেষে জানা গেল এই মামলাটার বিচার হওয়া উচিত ছিল গোপালগঞ্জে, কিন্তু হয়েছে খুলনাতে। তার মানে এর এখতিয়ারগত কি আছে, ভুল আছে। তাহলে এই যে যে সিগনেচার করে নাই, এই যে যে এক জায়গায় বিচার হওয়ার কথা ছিল হয়েছে আর এক জায়গায়, এইগুলারে বলে হলো দেওয়ানি কার্যধারার ত্রুটি। কিসের ত্রুটি? কার্যধারার ত্রুটি। এই কার্যধারার ত্রুটি সংশোধন করা যায় কত ধারায়? 153 ধারায়। তো তাহলে মানে প্লিডিং সংশোধন এটা আছে কততে? 6 বিধি নাকি? তারপরে রায় ডিক্রি বা আদেশ সংশোধন 100 কত ধারা? 52।
আর কার্যধারার ত্রুটি কত? 153। আগে আমার কথা শুনেন, আমরা তো পড়বোই, আগে আমার কথাগুলো শুনেন। এখন ভাই এতটুকু তো ধারণা পাইছেন যে কোথায় কি কি আছে। এখন শুনেন আমাদের দেওয়ানি কার্যবিধির 99 ধারায় কি বলছে। দেওয়ানি কার্যবিধির 99 ধারা আর সাক্ষ্য আইনের সেকশন 167 একই নেচারের। এই জায়গায় বলছে কি যে বিচারিক আদালত মামলা বিচারের ক্ষেত্রে যদি কোনো ভুল করে থাকে, ভুল করছে ধরেন ওই বাদীর সিগনেচার নাই, বা বিচার হওয়ার কথা ছিল এক জায়গা করে ফেলছে আরেক জায়গা, সাক্ষ্য নেওয়ার কথা ছিল একজনের নিচে আর একজনের, বা যার নেওয়ার কথা ছিল না তার সাক্ষ্য নিচে, যারে পক্ষভুক্ত করার দরকার ছিল তারে পক্ষভুক্ত করে নাই, আর একজনের পক্ষভুক্ত করছে। এই সব কিছু ভুল টুল করে বিচার আদালত সিদ্ধান্ত দিছে। এখন আপিল আদালত বা রিভিশন আদালত এনারা যদি দেখেন যে বিচার আদালত অনেক কিছু ভুল করছে, অনেক সিলি মিস্টেক করছে যেগুলো করা অ্যাকচুয়ালি উচিত ছিল না, কিন্তু সর্বোপরি ভুল করলেও সার্বিক দিক বিবেচনা করে ন্যায় বিচার ব্যাহত হয় নাই, তাহলে ওই আপিল আদালত বিচার আদালতের রায় আর পরিবর্তন করবে না বা পুনর্বিচারেও পাঠাবে না। কারণ অনেক ভুল হওয়া সত্ত্বেও দিন শেষে জায়গা 50 মার্ক আছে। ওই সবসময় আমি উদাহরণ দিই যে আপনি বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা দিতে গেছেন, এখন আপনার তো 100টা এমসিকিউ প্রশ্ন থাকে, এখন 100টা এমসিকিউ প্রশ্নের মধ্যে আপনি অনেক সহজ সহজ জিনিস ভুল করতেন। ধরেন আপনি সিপিসির 20-এর 20টাই ভুল, তারপরে দণ্ডবিধির 10টাই ভুল, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 10টাই ভুল, বাট সার্বিক দিক বিবেচনা করে আপনি 50 পাইছেন, মানে প্লাস মাইনাস করে কত পাইছেন? 50 পাইছেন। তাহলে আপনার অনেক গুরুত্বপূর্ণ ভুল হলেও আপনি সবশেষে ন্যায় বিচার কি হয় নাই? ব্যাহত হয় নাই। তাহলে কি আপনার ফেল করাবে? করাবে না। তাতে আপনি যত সহজ প্রশ্নই ভুল করেন না কেন। দেওয়ানি কার্যবিধি 99 ধারায় বলছে তাই যে আপনি মামলা চলাকালীন সময় অনেক ভুল ত্রুটি হয়ে গেছে, কিন্তু সার্বিক দিক বিবেচনা করে আপিল আদালত বা রিভিশন আদালত যদি দেখে যে বিচারিক আদালত যা ভুলই করুক না কেন ওই জায়গা কি হয় নাই, ন্যায় বিচার ব্যাহত হয় নাই, তাহলে বিচারিক আদালত এটা কি করবে না, এই ডিক্রি বা আদেশ রদ করবে না এবং বা পুনর্বিচারের জন্য ফেরত পাঠাবে না। এই কথাটাই আছে দেওয়ানি কার্যবিধি কত ধারায়? 99 ধারায়। আর সাক্ষ্য আইনের আছে 167 ধারায়। সো এবার একটু আমরা পড়ি, দেখেন। রায়, ডিক্রি, আদেশ বা দেওয়ানি কার্যধারার ভুল সংশোধনের ক্ষমতা। এই প্রশ্নের 3টা অংশ আছে। প্রথম অংশ ওই জায়গায় লিখি নেই, ওই যে প্লিডিং সংশোধন। প্লিডিং সংশোধন আমরা এই জায়গায় লিখি নেই কেন জানেন? কারণ প্লিডিং সংশোধন তো উপরে করছি, এজন্য উত্তর যদি আসে আপনার কিন্তু এই জায়গায় আগে প্লিডিং সংশোধন কি এটা কিন্তু লিখে নিতে হবে, তারপরে আসবেন এই অংশে। ধারা 99 অনুসারে আদালত মোকদ্দমার পক্ষ বা বিষয়বস্তু সংক্রান্ত কোনো ভুলের দরুন, মানে কোনো পক্ষের ভুলক্রমে পক্ষভুক্ত করতে বা করে নাই, কার্যধারার ত্রুটি, কার্যধারার ভ্রান্তি বা ত্রুটি। কার্যধারার ভ্রান্তি বা ত্রুটি মানে হলো এক জায়গার বিচার আরেক জায়গায় করছে, বুঝছেন? বা অনিয়মতার জন্য যদি মোকদ্দমার কোনো ক্ষতি হয় বা আদালতের এখতিয়ারকে ক্ষুণ্ণ করে আপিলে সেই ডিক্রি বাতিল বা বহুলাংশে রদবদল করতে পারে। এখন যদি বলেন স্যার এতক্ষণ কি বললেন আর এই জায়গা বলে তো আরেক কথা, রদবদল করতে পারে কখন জানেন? যদি কি হয়, ন্যায় বিচার ব্যাহত হয়। আর যদি ন্যায় বিচার ব্যাহত কি না হয় তাহলে রদবদল করবে না। এছাড়াও আদালত চাইলে 151 ধারা অনুসারে ন্যায় বিচারের স্বার্থে কিংবা আদালতের কার্যপ্রণালীর অপব্যবহার রোধে প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে পারে। 151 আমরা আলাদা করেই পড়বো। দেওয়ানি কার্যবিধির 151 ধারা হলো ইনহেরেন্ট পাওয়ার অফ দা কোর্ট, মানে আদালতের অন্তর্নিহিত ক্ষমতা। কি অন্তর্নিহিত ক্ষমতা? মানে আইনে যা নাই কিন্তু ন্যায় বিচারের স্বার্থে আদালত যে কোনো পদক্ষেপ নিতে পারে, সেটারই কি বলে? অন্তর্নিহিত ক্ষমতা। তো এখানে যদিও আমরা ঢালাও ভাবে লিখছি, বাট অ্যাকচুয়ালি এইভাবে লেখা উচিত যে রায়, ডিক্রি বা আদেশ সংশোধন একটা প্যারা আর দেওয়ানি কার্যধারার ভুল সংশোধন আরেকটা। সো দেখেন আদেশ 20-এর 3 বিধি অনুসারে রায় স্বাক্ষরিত হওয়ার পর দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন 152 ধারা অনুসারে বা রিভিউ এর মাধ্যমে তাতে কোনো সংশোধন বা সংযোজন করা যাবে। তাহলে যখন রায় স্বাক্ষরিত হয়ে গেছে, এই রায়ে যদি কোনো ভুল থাকে সেটা সংশোধন বা সংযোজন করা যাবে কত ধারায়? 152 ধারা অথবা কিসের মাধ্যমে? রিভিউ এর মাধ্যমে। 152 ধারা অথবা রিভিউ এর মাধ্যমে। ধারা 152 অনুসারে রায়, ডিক্রি বা আদেশে করণিক বা গাণিতিক ভুল থাকলে, কি কি করণিক বা গাণিতিক ভুল থাকলে অথবা ঘটনাক্রমে ওইগুলোতে কোনো কথা বাদ পড়ে গেলে আদালত যে কোনো সময় নিজস্ব উদ্যোগে, এটা বললেন, নিজস্ব উদ্যোগে বা কোনো পক্ষের আবেদন ক্রমে তার সংশোধন করতে পারে। তাহলে আমরা জেনে গেলাম
যে যদি আপনাকে বলে রায় ডিক্রি বা আদেশ সংশোধন, তাহলে আমরা আলোচনা করব 20 আদেশের 3 এবং 152। তাহলে রায় ডিক্রি বা আদেশে যদি কোনো ভুল থাকে, আদালত স্বপ্রণোদিত হয়ে সংশোধন করতে পারে, অথবা কি কোন পক্ষের আবেদনের ভিত্তিতেও সংশোধন করতে পারে। এরপরে আমরা চলে আসি যে ধারা 153 অনুসারে, আদালত যে কোনো সময় এবং খরচ সম্পর্কে উপযুক্ত যে কোনো শর্ত দিয়ে মকদ্দমার প্রকৃত প্রশ্ন বা বিচার্য বিষয় নির্ধারণের উদ্দেশ্যে কোন মকদ্দমার কার্যক্রম সংক্রান্ত যে কোনো ভুল ত্রুটি সংশোধন করতে পারে। কার্যক্রম সংক্রান্ত, আন্ডারলাইন পয়েন্ট, এটা রায় ডিক্রি রিলেটেড না, এটা কি কার্যক্রম সংক্রান্ত। যদি বলেন স্যার কার্যক্রম সংক্রান্ত ভুল কি, কার্যক্রম সংক্রান্ত ভুল হলো এক আদালতের বিচার আরেক জায়গা করছে, ওই যে সিগনেচার করে নাই, এইগুলো হলো কি কার্যক্রম সংক্রান্ত ভুল। এখন কার্যক্রম সংক্রান্ত ভুল কিভাবে সংশোধন করবে? ওই যে যদি বাদী সিগনেচার না করে, তাহলে কি বাদীর সিগনেচার পরবর্তীতে কি নিয়ে নিবে। দ্য কোড অফ সিভিল প্রসিজার 1908 এর এই সকল বিধান অনুযায়ী আদালতের প্লিডিংস, রায়, ডিক্রি, আদেশ এবং দেওয়ানি কার্যধারা ত্রুটি বা ভুল সংশোধন করতে কি পারে। তাহলে আমার প্রশ্ন ছিল যে প্লিডিং সংশোধন কিভাবে করে, রায়, ডিক্রি বা আদেশ সংশোধন কোন বিধান অনুসারে করে, আর দেওয়ানি কার্যধারা ত্রুটি বা ভুল সংশোধন কিভাবে করে। তাহলে প্লিডিং সংশোধন বললে 6 আদেশের কত 17, রায়, ডিক্রি, আদেশ বললে 152 আর 20 আদেশের 3, আর আদালতের কার্যধারা ত্রুটি বললে 153। এখন আমরা একটু মুসাবিদা অংশে চলে যাই, যেটা আপনাদের সবচেয়ে বেশি ভয় যে আর মুসাবিদা তো কিছু পারি না। এই মুসাবিদা সবচেয়ে সহজ। প্রথমে যে মুসাবিদাটা আমরা দেখবো, দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে বাদী পক্ষে আরজি সংশোধনের দরখাস্ত। দেখেন এখানে জাস্ট একটা নমুনা আছে, আসল পরীক্ষায় আপনারা কিন্তু একটা ফ্যাক্ট দিয়ে দিবে, নমুনাও থাকতে পারে, ফ্যাক্টও দিয়ে দিছে যে এই ঘটনা কি কি প্রতিকার আছে, বা এই উপরের ঘটনার প্রেক্ষিতে একটা আরজি সংশোধনের দরখাস্ত লিখুন বা মুসাবিদা করুন। তো ফরম্যাট কিন্তু একই টাইপের, এই জায়গা যা দেখাচ্ছে এইভাবে লিখতে হবে, জাস্ট ভিতরের পক্ষ টক্ষ এগুলার নাম কি হবে, চেঞ্জ হবে। তো প্রথমে দেখি আরজি সংশোধনের দরখাস্ত, প্রথমে আমরা কিভাবে লিখবো দেখেন, মোকাম বিজ্ঞ যুগ্ম জেলা জজ প্রথম আদালত ঢাকা, দেওয়ানি মকদ্দমা নং 28/2018। মোকাম যদি বলেন স্যার মোকাম কি, মোকাম মানে হলো মোকামের বাংলা হচ্ছে স্থান। আপনি এই মোকাম লিখতেও পারেন, নাও লিখতে পারেন। যদি লেখেন যে বিজ্ঞ যুগ্ম জেলা জজ প্রথম আদালত ঢাকা, কোনো সমস্যা নাই, বা মোকাম বিজ্ঞ যুগ্ম জেলা জজ প্রথম আদালত ঢাকা, তাহলে এই যে আমি যে এই যে মোকাম বিজ্ঞ যুগ্ম জেলা জজ প্রথম আদালত ঢাকা, এই যে লিখলাম, এই লেখাটা আমি লিখবো, আপনারা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছেন, এই লেখাটা লিখবো হলো সেন্ট্রালে। সেন্ট্রাল মানে হলো আমার খাতায় আমি এমন ভাবে লিখবো যে আমার বাম পাশেও যতটুকু জায়গা, ডান পাশেও কি ততটুকু জায়গা, বুঝেন কিনা। এটা তো আপনার আন্দাজ করে লিখতে হবে। এবং মুসাবিদা হচ্ছে এমন জিনিস, যদি আপনি প্র্যাকটিস না করেন, মুখস্থ করে গেছেন, প্র্যাকটিস করেন নাই, তাহলে হঠাৎ খাতায় লিখতে গেলে কিন্তু এই জিনিসগুলো ঠিকঠাক হবে না। তারপরে দেখেন দেওয়ানি মকদ্দমা নং 28/2018, তাহলে এই দেওয়ানি মকদ্দমা নং এইটা আমি কেমনে লিখলাম, ওই যে উপরেরটার মাঝখানে, মানে মোকামের মাঝখানে লিখছি যে মোকামের ডান পাশে বাম পাশেও যতটুকু থাকবে, বাম পাশেও কি ততটুকু থাকবে, যে দেখেন সেরকম আছে কিনা। আচ্ছা এখন দেখেন আপনি এই মোকামের মাঝখান থেকে বা এইভাবে লিখতে পারেন, ক ডট ডট বাদী বা দরখাস্ত করে। এক্ষেত্রে অনেকে আপনারা ভাবেন কি স্যার এই ডট ডটের এই জায়গা কি বাদী স্বাক্ষর করব, না, এই জায়গা ডট ডট দিয়ে হলো ক হচ্ছে বাদীরে অ্যাড্রেস করতেছে, যে এই জায়গা যে ক তিনি হচ্ছে এই মামলার কি বাদী এবং এই দরখাস্তের দরখাস্তকারী, বনাম খ ডট ডট কি বিবাদী। এখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে এই জায়গা তো আপনি নাম ঠিকানা পিতামাতার নাম তো কিছু লেখেন নাই, নাম ঠিকানা পিতামাতার নাম দেওয়া লাগবে না? অবশ্যই লাগবে, যদি আপনি পারেন দিবেন। এই জায়গা তো জাস্ট আমি সংক্ষেপে একটা রূপ দেখাচ্ছি। আপনি যদি এই জায়গা লেখেন ক পিতা অমুক ঠিকানা এই, আচ্ছা, তো তাহলে বাদী বিবাদীর নাম লিখলাম। এরপর দেখেন বিষয় দেওয়ানি কার্যবিধি 1908 এর 6 আদেশের 17 বিধি এর অধীনে বাদী পক্ষে আরজি সংশোধনের দরখাস্ত, বুঝেন কিনা। এখন সেম দরখাস্তটা যদি আরজি সংশোধন না হয়ে যদি
জবাব সংশোধনের হতো তাহলে কিভাবে হতো? জবাব সংশোধন হলে এই জায়গায় বাদী দরখাস্তকারীর জায়গায় এ জায়গায় দরখাস্তকারী হতো কে? বিবাদী। বিবাদী দরখাস্তকারী নাকি ভাই? আর বিষয়ের জায়গা থাকতো যে দেওয়ানি কার্যবিধি 1908-এর 6 আদেশের 17 বিধির অধীনে বিবাদী পক্ষের জবাব সংশোধনের দরখাস্ত। বুঝেন কিনা? আচ্ছা, এখন আমরা একেবারে খাতার বাম পাশে চলে আসব। এতক্ষণ কিন্তু ওই যে মাঝামাঝি ওই বরাবর লিখছি, দেখেন বাম পাশে এসে লিখবো যে বাদী অবলিক দরখাস্তকারী পক্ষে বিনীত নিবেদন। এই যে মানে এই যে আমি যার পক্ষে দরখাস্ত করছি, এখন আমার যা যা বলার আছে সবকিছু বলবো, বলা এখানে শুরু করব। দেখেন কি কি বলার আছে, দেখেন এটা কর্মিক নাম্বার আকারে লিখতে হবে যে সত্য ঘোষণা ও খাস দখল উদ্ধারের ডিক্রির নিমিত্তে বাদী দরখাস্তকারী অত্র মকদ্দমা দায়ের করেছে। মানে এটা কি মামলা, প্রথমে এটা ওনারে কি করলাম, বুঝাইলাম। তারপর দেখেন অত্র মকদ্দমাটি অদ্য ইস্যু গঠনের জন্য ধার্য আছে, মানে আজকে এই মামলাটার বিচার্য বিষয় গঠনের জন্য ধার্য আছে। তামাদি মেয়াদ হতে রক্ষা পাইতে বাদী সৎ প্রচেষ্টায় দ্রুত তার সহিত আর্জি দাখিল করেছেন। আপনাদের সাধু গোসাই হতে হবে এমন কোনো কথা নাই, আপনি এখানে বলতে পারেন স্যার তামাদি মেয়াদ হতে রক্ষা পেতে বাদী দ্রুত এই মামলাটার আর্জি দাখিল করেছেন। আর্জি দাখিলের পর বাদী তাহার একটি গুরুত্বপূর্ণ দলিলের সন্ধান পান, যাহার সমর্থনে দাখিলকৃত আর্জি সংশোধনের মাধ্যমে আর্জিতে সংশোধন করা প্রয়োজন। এ জায়গায় বলতেছেন যে যখন আর্জিটা দাখিল করা হয়ে গেছে এই মুহূর্তে এসে বাদী একটা গুরুত্বপূর্ণ দলিলের সন্ধান পান এবং এই দলিলের তথ্য বা ভাষ্য মতে আরজিতে কিছু সংশোধন করা প্রয়োজন। এই যে দেখেন আরজি যে 4 নম্বরে আরজি যে প্রকারে সংশোধন করা প্রয়োজন পাইছেন। বাদীর আরজির এইভাবে আপনি লিখে রাখবেন 2 নং পৃষ্ঠার 5ম লাইনে বিদ্যমান 5535 গাণিতিক সংখ্যার পরিবর্তে 5530 গাণিতিক সংখ্যা বসবে। কি হবে? ওই জায়গায় বলে দিছে যে আরজিতে আছে কত 5535, বাট অ্যাকচুয়ালি হবে কত 5530। আচ্ছা, তারপরে দেখেন খতে ষষ্ঠ প্যারার নিম্নবর্ণিত শব্দগুলো সংযুক্ত হইবে। ষষ্ঠ প্যারায় কিছু শব্দ যুক্ত হবে। বাদী 2-3-1986 সনের 22 নং কবলা দলিল মূলে 1986 সালে নালিশি সম্পত্তির মালিক হন। বুঝছেন? তাহলে উপরে হচ্ছে একটা হলো যা ছিল সেটারে পরিবর্তে আরেকটা লেখা, আর আরেকটা সংশোধন হলো কি টোটালি নতুন করে একটা লাইন কি করতেছি, যুক্ত করতেছি। আরজিতে প্রস্তাবিত সংশোধনী মকদ্দমার প্রকৃতির কোন পরিবর্তন ঘটাইবে না। এবং আপনি পরবর্তীতে লেখছেন এই সংশোধনী যদি আনা হয় তাহলে মামলার প্রকৃতির কোনো কি ঘটবে না, পরিবর্তন ঘটবে না, এবং তৎজন্য অত্র মকদ্দমার ন্যায় বিচার বিলম্বিত বা বিঘ্নিত হইবে না। 6 নম্বর উপরোক্ত অবস্থাধীনে ন্যায় বিচারের স্বার্থে বাদী লিখিত আর্জির প্রস্তাবিত সংশোধনের আবেদন মঞ্জুর ক্রমে তদনুযায়ী আরজি আদালতের রেজিস্ট্রার সংশোধনের যথাবিহিত আদেশ প্রদান একান্ত কি আবশ্যক, অন্যথায় বাদীর অপরিণীয় ক্ষতির কারণ হইবে। শুনানি আকারে অন্যান্য আইনগত বক্তব্য উপস্থাপন করা হবে। মানে যখন শুনানি করবে অন্যান্য কথাগুলো সেই মুহূর্তে উপস্থাপন করা হবে। তাইলে আমরা প্রথমে পেলাম আদালতের নাম, বাদী বিবাদীর নাম, বিষয় পেলাম, এরপর কি কি আমার নিবেদন আছে সেটা পেলাম। এখন দেখেন প্রেয়ার পোর্শন, মানে যা যা বললাম এখন এটারে বলে প্রেয়ার। প্রেয়ারটা কিভাবে লিখবো, এই 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 যেভাবে লেখা আছে এইভাবে। তো প্রেয়ারে কি লিখবো দেখেন যে অতএব উপরোক্ত অবস্থাধীনে মাননীয় আদালতে বাদী পক্ষে বিনীত প্রার্থনা এই যে ন্যায় বিচারের স্বার্থে অত্র দরখাস্তখানা গ্রহণ করিয়া অত্র মকদ্দমার আর্জির প্রস্তাবিত সংশোধনের আবেদন মঞ্জুর করবে। তদনুযায়ী বাদীর আর্জি ও আদালতের রেজিস্ট্রার সংশোধনের যথাবিহিত আদেশ দেনে সুবিচার করিতে কি হয়, মর্জি হয়। সো এখানে আপনি প্রেয়ারে বলবেন স্যার যে ন্যায় বিচারের স্বার্থে আমি যে সংশোধনের আবেদনগুলো করছি এই সংশোধনী আবেদনগুলো মঞ্জুর করতে কি হয়, মর্জি হয়। যদি সংশোধনী আবেদন না মঞ্জুর করা হয় তাহলে ন্যায় বিচার কি হবে, ব্যর্থ হবে। সিম্পলি শেষ করে দিবেন। এবং আদালতের উক্ত সদয় আদেশের জন্য বাদী বা দরখাস্তকারী চির কি থাকবে, কৃতজ্ঞ থাকবে। এই যে আদালতের উক্ত সদয় আদেশের জন্য বাদী বা দরখাস্তকারী চির কৃতজ্ঞ থাকবে, এটা আপনি বাম সাইডেও লিখতে পারেন, অথবা কি এই এই যে অতএব যে বরাবর এই বরাবরও লিখতে পারেন। বুঝতে পারছেন? এখন ভাই দেওয়ানি মামলার যে কোনো দরখাস্তে একটা হলফনামা দিতে হয়। একটু মনে রাখেন দেওয়ানি মামলায় আরজির সাথে দেয় সত্যপাঠ। দেওয়ানি মামলার আরজির সাথে কি দেয়, প্লিডিংস এর সাথে সত্যপাঠ দেয়। দ্যাট মিন্স আরজি বা লিখিত জবাব যাই হোক না কেন দিবে কি সত্যপাঠ। আর যে কোনো দরখাস্তের সাথে দেয় কি হলফনামা। তো যেহেতু আরজি সংশোধন একটা দরখাস্ত, এটার সাথে কি দিবে, হলফনামা। সো হলফনামার জায়গায় যেহেতু বাদী দরখাস্ত করতে, হলফনামা কি দিবে, বাদী। এই যে দেখেন আমি হলফনামা যত দরখাস্ত আছে সব হলফনামা এক। সো একটা হলফনামা যদি আপনি মনে রাখেন
সব জায়গায় কাজ হবে। আমি ক ক মানে এই মামলা কি ছিল, দরখাস্ত করি, পিতা বাদী দরখাস্ত করি, পিতা এই, মাতা এই, ঠিকানা এই, পেশা এই, বয়স এই, বর্ণ এই, জাতীয়তা বাংলাদেশি, জাতীয় পরিচয় নাম্বার এই। আপনারা যখন পরীক্ষার খাতায় লিখবেন তখন কিন্তু এগুলো লিখতে হবে, ডট ডট দিলে হবে না। এই মর্মে শপথপূর্বক ঘোষণা বর্ণনা করিতেছি যে আমি এই মকদ্দমার বাদী, দেখছেন, আমি এই মকদ্দমার বাদী ও দরখাস্ত করি এবং হলফনামা সম্পাদন করার উপযুক্ত ব্যক্তি বটে। আমার জ্ঞান বিশ্বাস ও অবগতি মতে উপর উল্লেখিত দরখাস্তে বর্ণিত সকল বক্তব্য সত্য সঠিক জানিয়া বিজ্ঞ আদালতের হলফনামা কমিশনের সামনে উপস্থিত হয়ে অত্র হলফনামায় কি করিলাম, স্বাক্ষর করিলাম। তাহলে আপনি যিনি দরখাস্ত করছেন ম্যাক্সিমাম সময় তিনিই হলফনামাকারী হয়ে থাকে। আর এই হলো কথা হলফনামার, আর এই জায়গা হলফনামাকারী স্বাক্ষর, হলফনামাকারী তো আপনি স্বাক্ষর। আর অ্যাডভোকেট মহোদয় লিখবেন হলফনামাকারীকে আমি চিনি, তিনি আমার সামনে হলফনামায় স্বাক্ষর করিলে আমি তাকে শনাক্ত করিলাম, অ্যাডভোকেটের স্বাক্ষর, দরখাস্ত শেষ। হ্যাঁ বলেন, কি প্রশ্ন আছে বলেন। হুম হুম এই যে আমি বললাম যে আপনার যার যার মনে চাই যে পিতা মাতার ঠিকানা দেবেন, না দিলেও দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই, বুঝছেন? স্যার হ্যাঁ বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার রফিকুল্লাহ স্যার। হ্যাঁ বলেন স্যার রফিক এখানে সাহেব। 6 আদেশে আমরা কি 16 বিধি উল্লেখ করতে পারি কিনা? 6 দেশের কত বিধি? 16 বিধি উল্লেখ করতে পারি কিনা শর্তের সাথে? মানে 16 কি কারণে উল্লেখ করবেন, এ জায়গা কি কিছু কর্তন করতেছেন? হ্যাঁ, যে এই যে আমরা কর্তন করি আবার লিখতেছি, প্রতিস্থাপন হতেছে। সংশোধন মানে, কর্তন মানে হলো কেটে ফেলা টোটালি। আর এই জায়গা তো সংশোধন 6 দেশের 17তে তো আমার এই জিনিস আছে, আমি একটার জন্য আর একটা লিখতেছি। আচ্ছা, ঠিক আছে স্যার। 6 দেশের 16 আপনি তখনই আনবেন যখন অপ্রয়োজনীয় কিছু হয়, বিলম্বজনক কিছু হয়, সেই ক্ষেত্রে। স্যার হ্যাঁ বলেন। স্যার আমরা তো যে আরজি সংশোধন করি সেটা তো এইভাবে করি না স্যার। কিভাবে করেন? আমরা স্যার যে ভিতরে লিখি যে উক্ত মোকদ্দমায় ভুল ত্রুটির কারণে আরজি সংশোধন করা একান্ত আবশ্যক, এরপরে যেভাবে আরজি শুনি নাই, আবার বলেন। হ্যালো, তপন সাহেব, শুনতে পাচ্ছি না, হ্যালো। হ্যালো তপন সাহেব শুনতে পাচ্ছি না, এবার বলেন। স্যার। বলেন বলেন, ছেড়ে দিছি, বলেন। আর ওই যে আমাদের ওই যে আরজি সংশোধনে তো এই যে আমরা দেই না, হলফনামাটা দেই না স্যার। কেন দেন না? আমরা তো স্যার মাদারীপুর কোর্টে এইভাবে করে প্র্যাকটিস নাই যে আরজি সংশোধনে হলফনামা দিতে হয়, আমরা শুধু আরজি সংশোধনী দিয়ে দেই স্যার। আচ্ছা, যা দেয়ার দেন, বাট হলফনামা দিতে হবে। আপনাদের কাস্টমস হলফনামা লাগে না, বাট এই জায়গায় হলফনামা দিতে হবে। আচ্ছা আর আচ্ছা এক এক কোর্টে এক এক ভাবে লেখে। এখন কোর্টের যে মেইন আর্জি যদি আপনি সংশোধনের দরখাস্ত 1 কিলো ওইভাবে যদি লিখতে চাই, তাহলে আর্জি তো অনেক বড় হয়, আর ওই জিনিসের অত উল্লেখ করতে গেলে তো আপনার এক আর্জি সংশোধনের দরখাস্তেই পরীক্ষা শেষ। এই জায়গা জাস্ট মূল অংশটুকু দেখাইছে যে আপনি প্রথমে আদালতের নাম, বাদী বিবাদীর নাম, বিষয়, এরপর আপনি কি কি চাইছেন সেটা, তারপরে প্রেয়ার অংশ, হলফনামা, শেষ। হ্যাঁ স্বপন সাহেব বলেন, স্বপন, এসআই স্বপন। একটু দ্রুত বলবেন কাইন্ডলি। হ্যালো, আচ্ছা, দ্রুত বলেন আর না বলেন সমস্যা নাই, আমরা জবাব সংশোধনের দরখাস্ত দেখে ফেলি, দেখেন। হ্যাঁ বলেন। স্যার শুনতে পাচ্ছেন? এখানে জি স্যার। বলেন স্বপন, বলেন। স্যার ওই দরখাস্তে 2024 সালে যে সংশোধনী আসছে ওইটা হুম। হলফনামাটা বাধ্যতামূলক করা হয়েছে এবং জবানবন্দিটা লিখিত আকারে দিতে হবে। এটা সংশোধনী আসছে, মানে হলফনামা দেওয়া বাধ্যতামূলক। আপনি যে কথা বলছেন এই কথাটা কোথায় বলা আছে বলেন, তা কি জানেন? স্যার এই যে নতুন সংশোধন করছে যে অন্তর্বর্তী সরকার, ভাই নতুন আসিফ সংশোধন, নজরুল। আমার কথা আগে শুনেন। নতুন সংশোধন করছে সেটা আমিও জানি, কিন্তু আপনি একজন আইনের স্টুডেন্ট, যখন কোথাও আইনের রেফারেন্স দিবেন
তখন পার্টিকুলারলি ওটা কোন আদেশে কোন ধারায় সংশোধন করছে এটা যদি না জানেন তাহলে বলবেন না। আচ্ছা আচ্ছা আপনি যে কথাটা বলছেন সেটা হলো 26 ধারার 2 উপধারায় আছে যে আরজি দাখিলের মাধ্যমে দেওয়ানি মামলা শুরু হবে আর ওখানে সাক্ষীদের বক্তব্য হলফনামা আকারে দিতে হবে। তার আপনি যে কথা বলছেন তার মানে এটা আর ওই কথাই এক না। তো উনি কি 2025-এ কি সংশোধনী আসছে আমরা কিন্তু ধাপে ধাপে আসি। যদি এই জায়গায় দরকার থাকতো 25-এর সংশোধনী তাহলে অবশ্যই এই জায়গায় 25-এর সংশোধনী উল্লেখ আমি করতাম। হ্যাঁ রুপি বলেন, রুপি। স্যার ওই দরখাস্তকারীর পক্ষে বিনীত নিবেদন এই যে লেখার পরে 1 নাম্বারটা তো মানে দরখাস্তকারীর একটু আরো পরে গিয়ে লিখছি, ওটা কি বাদী বরাবর লিখলে হবে নাম্বারটা? না, বাদী বরাবর না লিখে একটু সরাই লিখবেন। এই যে এইভাবে যে জায়গা আছে এইভাবে, এই যে বাদী বরাবর না লিখে একটু ডান সাইডে লিখবেন। আপনি তো এই যে বলতেছেন এই যে বাদী না, এই যে আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখেন, স্যার বুঝতে পারছি আমি। এই যে বাদী, এখন বাদী বরাবর এখানে এই বরাবর না, একটু এই যে ডান সাইডে সরাই লিখবেন। ঠিক আছে? বুঝতে পারছি, থ্যাংক ইউ। কোনটা? প্রথমে ক ডট ডট বাদী দরখাস্তকারী, এটা এই জায়গা ডট ডট যেভাবে আছে সেই এই ডট ডট মানে বোঝানো হচ্ছে ক এর নাম বাদী দরখাস্তকারী সেটা। হ্যাঁ, কত নাম আছে, ক যদি তার নাম হয় সগির, সগির ডট ডট দিয়ে বাদী দরখাস্তকারী। কিন্তু আমি যে কথা বলে নিছিলাম শুনছেন কিনা, অনেকে ডট ডট থাকলেই ভাবেন ওই জায়গায় মনে বাদী সিগনেচার হবে। না না না, এই জায়গায় সিগনেচার না। আপনি আপনি ওই অঙ্ক করেন নাই, কি অঙ্ক বলে ওটা রে ভুলে গেছি, সমীকরণ, এই যে ডট ডট, সমীকরণ 1 সমীকরণ 2, ওই ডট ডটের উপর কি সিগনেচার করতেন? তো সেইটা এই জায়গায় ডট ডট বলতে আমি অ্যাড্রেস করতেছি যে এর নাম হলো বাদী, এ হলো দরখাস্তকারী। হ্যাঁ 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 হ্যাঁ, আবার আমাদের ডট ডট দেখতে দেখতে মনে হয় যে ডট ডট হইলেই মনে হয় জায়গায় সিগনেচার হবে। না, যেভাবে এই জায়গায় লেখা আছে এইভাবে। আচ্ছা এখন দেখেন, আমরা বিবাদী পক্ষে জবাব সংশোধনের দরখাস্ত নিম্নরূপ, হুবহু একই একই কথা। আগেরটা ছিল বাদী পক্ষে আর এটা হবে কি বিবাদী পক্ষে। এই যে দেখেন, মোকাম বিজ্ঞ যুগ্ম জেলাজজ প্রথম আদালত ঢাকা, দেওয়ানি মামলা নাম্বার এই ক ডট ডট, এই জায়গায় কি ক হচ্ছে এখানে কি বাদী, আর বনাম খ এবং গ এরা দুইজন হলো বিবাদী দরখাস্তকারী গণ। পাইছেন? এই জায়গা আগের দরখাস্তে দরখাস্তকারী ছিল কে? বাদী, আর এই দরখাস্তে দরখাস্তকারী কে? বিবাদী। বিষয় দেওয়ানি কার্যবিধি 1908-এর 6 আদেশের 17 বিধির অধীন বিবাদী পক্ষে, দেখছেন বিবাদী পক্ষে লিখিত জবাব সংশোধনের কি দরখাস্ত, আর আগেরটা ছিল কি বাদী পক্ষে। বাদ বাকি সব জিনিস কিন্তু এক। এই জায়গা যদি আমরা দেখি, দেখেন এখানে বলেছে যে 1 ও 2 নং বিবাদী দরখাস্তকারী পক্ষে বিনীত নিবেদন, এই যে তাহলে এই জায়গায় জবাব সংশোধনের দরখাস্ত কয়জনে মিলে করছে? 2 জন। তো বাদ বাকি কথা এক। এই যে দেখেন ওই জায়গাও যে কথা আছে এই জায়গাও সেই কথা। বাদী কি মামলা করছে সেটার বর্ণনা দিচ্ছে 1 নম্বরে। তারপরে অত্র মোকদ্দমাটি ইস্যু গঠনের দিন ধার্য আছে, ঠিক আছে। 3 নম্বরে দেখেন 1 ও 2 নং বিবাদী অত্র মোকদ্দমায় প্রতিদ্বন্দ্বিতা করিবার মর্মে সৎ প্রচেষ্টা দ্রুততার সহিত লিখিত জবাব দাখিল করেছেন। ওই জায়গা ছিল যে আমি দ্রুততার সহিত মামলা দায়ের করছি বাদী, আর এই জায়গা লিখছে বিবাদীরা যে দ্রুততার সহিত কি করছে লিখিত জবাব দাখিল করছে। লিখিত জবাব দাখিলের পর 1 ও 2 নং বিবাদী তাহাদের একটি গুরুত্বপূর্ণ দলিলের সন্ধান পান, আর ওই জায়গায় ইসলাম কি বাদী সন্ধান পাইছে, যার সমর্থনে দাখিলকৃত লিখিত জবাব আদি সংশোধনের মাধ্যমে লিখিত জবাব সংশোধন করা কি প্রয়োজন। তারপরে দেখেন লিখিত জবাবে যে প্রকার সংশোধন করা প্রয়োজন, ওই যে বিবাদী লিখিত জবাবে 2 নং পৃষ্ঠায় এত সংখ্যার পরিবর্তে এই বা এই লাইন সংযুক্ত হবে, যেটা ওখানেও ছিল। তারপরে লিখিত জবাব 5 নাম্বার, লিখিত জবাব সংশোধনের মোকদ্দমার প্রকৃতির কোনরূপ কি ঘটবে না, পরিবর্তন ঘটাবে না, তজ্জন্য মোকদ্দমার ন্যায় বিচার কি হবে না, বিলম্বিত হবে না। উপরোক্ত অবস্থা দিনে ন্যায় বিচারের স্বার্থে বিবাদীর লিখিত জবাবের প্রস্তাবনী সংশোধনের মাধ্যমে মঞ্জুর ক্রমে তদনুযায়ী লিখিত জবাব আদালতের রেজিস্ট্রার সংশোধনের যথাযথ আদেশ প্রদান একান্ত কি আবশ্যক, অন্যথায় বিবাদীর কি হয়ে যাবে অপরণীয় ক্ষতি
হয়ে যাবে, শুনানিকারে অন্যান্য আইনগত বক্তব্য উপস্থাপন করা হইবে। অতএব ওই প্রেয়ার পোর্শন একই। সো এখানে হলফনামা তো ওই জায়গা ক ছিল হলফনামাকারী, আর এই জায়গা হলফনামা হয় আপনি যে কোনো একজনের দিবে, হয় করে নাইলে গড়ে, ঠিক আছে। হলফনামা দুইজনের প্রয়োজন নাই, যে কোনো একজন। তারপর দেখেন হলফনামা, দেখেন আমি খ, পিতা এই, মাতা এই, এই বাদ বাকি যা আছে সব তো একই। তো বাদী পক্ষে আর বিবাদী পক্ষে, বাদী পক্ষে হবে আর্জি সংশোধনের দরখাস্ত, আর বিবাদী পক্ষে কি লিখিত জবাব সংশোধনের দরখাস্ত। সিস্টেম কিন্তু সব একই। আচ্ছা, এবার হ্যাঁ বলেন। আচ্ছা, ধন্যবাদ। একজন প্রশ্ন করেছেন, স্যার বিজ্ঞ যুগ্ম জেলাজজ প্রথম আদালত ঢাকা কেন লিখলো? শুনেন, ঢাকা শহরে ইভেন জেলা পর্যায়েও এই বিজ্ঞ যুগ্ম জেলাজজ একটা আদালত নাই, এ জায়গায় অনেক আদালত, যুগ্ম জেলাজজের অনেক কোর্ট আছে, এই কারণে লেখছে প্রথম আদালত। প্রথম না লেখে আপনি দ্বিতীয় লিখতে পারেন, তৃতীয় লিখতে পারেন, চতুর্থ লিখতে পারেন, মানে ওই জায়গায় অনেক কোর্ট, একই কোর্ট অনেকগুলা আছে, যেহেতু জায়গা অনেক বড় তাই। আর এতটুকু যেহেতু লিখতেছেন কষ্ট করে প্রথম লিখতে সমস্যা কি, 1 সেকেন্ডই তো লাগে। আচ্ছা, এবার বুঝছেন? আচ্ছা, এখন দেখেন, এই শুনেন, একটা কথা আজকে থেকে মনে রাখবেন সবাই, সেটা হলো যে আরজির বিপরীতে দেয় হলো লিখিত জবাব। আপনি যখন আরজি দিবেন, বাদী বিবাদী দিবে কি লিখিত জবাব। আর যে কোনো দরখাস্তের বিপরীতে প্রতিপক্ষ দিবে হলো লিখিত আপত্তি। কি বলেন? লিখিত আপত্তি। ধরেন বাদী দরখাস্ত দিছে যে আরজি সংশোধন করা দরকার, এখন বিবাদী ওই দরখাস্তের বিপরীতে যেটা দিবে সেটাকে বলবে কি লিখিত আপত্তি। বাদী চাচ্ছে আরজি সংশোধন করা হোক, আর বিবাদী এসে পাল্টাটা দরখাস্ত দিয়ে বলবে যে ইওর অনার এই 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 দরখাস্তের কোনো ভিত্তি নাই, এই সংশোধনের কোনো কি নাই, দরকার নাই, বরং এই সংশোধন যদি করা হয় তাহলে ন্যায় বিচার কি হবে? ব্যাহত হবে। তাহলে এই যে বাদী যে দরখাস্তটা দিচ্ছে, বিবাদী যদি আপত্তি দেয় সেটাকে কি বলে? লিখিত আপত্তি। আবার বিবাদী যদি দরখাস্ত দেয়, বিবাদী দরখাস্ত দিছে লিখিত জবাব, মানে আরজি সংশোধন, লিখিত জবাব সংশোধনের, বিবাদী চাইতেছে সংশোধন করা হোক, তাহলে আপত্তি কি দিবে? আপত্তি কি দিবে? বাদী এসে বলবে যে এটার কোনো দরকার নাই, আর এটা যদি করে তাহলে ন্যায় বিচার কি হবে? ব্যাহত। বুঝতে পারছেন? তাহলে আমরা মনে রাখবো যে আরজি সমান সমান কি লিখিত জবাব, আর যে কোনো দরখাস্ত সমান সমান কি লিখিত আপত্তি। রিটেন অবজেকশন, ভাইবার প্রশ্ন, ভাইবাতে জিজ্ঞেস করে এই বলেন রিটেন স্টেটমেন্ট তো সবাই পারে, যদি জিজ্ঞাসা করে রিটেন অবজেকশন কি, আর মাথায় আসে না রিটেন অবজেকশন আবার কি। দেওয়ানি মামলায় যে কোনো দরখাস্তের বিপরীতে প্রতিপক্ষ যে আপত্তি জানায় সেটাকে বলে লিখিত আপত্তি বা রিটেন অবজেকশন। বুঝতে পারছেন? তো এই জন্য আপনাদের ভাইবা কিন্তু প্রকৃতপক্ষে প্রিলিতে আর লিখিততে যা শিখছেন সেটাই কি ভাইবা। এই যে বৃত্তিকারে আসতে বলছে যে আপনার ভাইবাতে ফেল করছেন, আসেন, যদি একেবারে না আসেন তাহলে কিন্তু মাথা একেবারে সাদা হয়ে যাবে, কিছুই মনে থাকবে না। কালকে রিকোয়েস্ট করলাম, এই যে আসে নাই। যারা বেশি বুঝবে তারা বেশি বুঝবে। এই যে ধরেন জিজ্ঞাসা করতে পারে যে আপনার লিখিত আপত্তি কি, লিখিত জবাব সবাই জানে, কিন্তু লিখিত আপত্তি কিন্তু হঠাৎ করে মাথায় আসে না। তাহলে এই যে আমরা দেখেন বিবাদী পক্ষে লিখিত আপত্তি নিম্নরূপ। ওই যে প্রথম দরখাস্তটা করছিল কে? বাদী, আরজি সংশোধনের। এখন আমি এই জায়গা দিব কি আপত্তি। এই দেখেন মোকাং বিজ্ঞ যুগ্ম জেলাজজ প্রথম আদালত ঢাকা, দেওয়ানি মামলা নাম্বার এই, ক সমান সমান বাদী, আর খ সমান সমান এই জায়গা কি হবে? দরখাস্তকারী। কারণ আপত্তি যেহেতু বিবাদী দিচ্ছে সেই জায়গায় খ দরখাস্তকারী। বিষয় দেখেন, আরজি সংশোধনের দরখাস্তের বিরুদ্ধে বিবাদী পক্ষের লিখিত আপত্তি। এরপরে এই যে দেখেন একই কথাবার্তা, বিবাদী বা দরখাস্তকারী পক্ষে সবিনয় নিবেদন, এই যে বাদী খাস দখল উদ্ধারের এই মামলা দায়ের করতে, এত তারিখে আরজি সংশোধনের দরখাস্ত দাখিল করতে, যা শুনানির জন্য আজকে শুনানির জন্য কি আছে? ধার্য আছে। আরজিতে প্রস্তাবিত সংশোধনটি মকদ্দমার প্রকৃতির পরিবর্তন ঘটাইবে। মানে আমি বিবাদী উপস্থিত হয়ে বলতেছি যে রনার এই আরজি যদি সংশোধন হয় তাহলে মামলার কি হয়ে যাবে? নেচার চেঞ্জ হয়ে যাবে। তার জন্য মকদ্দমার ন্যায় বিচার কি হবে? ঠিক নিতে হবে। উপরোক্ত অবস্থা দিনে ন্যায় বিচারের স্বার্থে বাদীর আরজির প্রস্তাবিত সংশোধনী আবেদন নামঞ্জুর ক্রমে যথাবিহিত আদেশ প্রদান একান্ত আবশ্যক, অন্যথায় বিবাদীর কি হবে? অপূরণীয় ক্ষতি হবে এবং ন্যায় বিচার কি হবে? ব্যাহত হবে এবং অন্যান্য বক্তব্য শুনানি কেলে উপস্থাপন করা হবে। অতএব উপরোক্ত অবস্থা দিনে মাননীয় আদালতে
বিবাদী পক্ষে বিনীত প্রার্থনা, এই যে ন্যায় বিচারের স্বার্থে বাদীর আর্জি সংশোধনের দরখাস্তখানা নামঞ্জুর ক্রমে যথাবিহিত আদেশ দানে সুবিচার করিতে কি হয়, মর্জি হয়। বুঝছেন? তাহলে লেখা কিন্তু হুবহু একই, মানে ফরম্যাট কিন্তু এক, আদালতের নাম, পক্ষদের নাম। জাস্ট আমার এই জায়গা যে জিনিসটা মানুষ হিসেবে আমার যেটা জানা দরকার, যে কোন জায়গা কে দরখাস্তকারী। আর্জি সংশোধন হলে দরখাস্তকারী বাদী, আর্জি সংশোধনের আপত্তি হলে দরখাস্তকারী কে, বিবাদী, জবাব সংশোধনী হলে দরখাস্তকারী কে, বিবাদী, আর জবাব সংশোধনে আপত্তির দরখাস্তকারী কে, বাদী। আর বাদ বাকি লেখাটাকে কিন্তু হুবহু এক। তারপরে যে হলফনামা যা আছে তাই। এবার এখন অনেকে আবার হলফনামা বুঝেন না। হলফনামা মনে করেন যে সবসময় মনে কই হবে। হলফনামা হলো যে দরখাস্ত করছে সে হলো হলফনামাকারী, বুঝেন কিনা? যদি আরজি সংশোধনের দরখাস্ত হয় তাহলে হলফনামাকারী কে, বাদী। আরজি সংশোধনের আপত্তির দরখাস্ত হইলে হলফনামাকারী কে, বিবাদী। জবাব সংশোধনের দরখাস্ত হইলে হলফনামাকারী কে, বিবাদী। জবাব সংশোধনের আপত্তির দরখাস্তের হলফনামাকারী কে, বাদী। সো হলফনামাকারী যে দরখাস্ত করবে হলফনামাকারীও কে, সেই। এই কোনো প্রশ্ন আছে কিনা বলেন? অনলাইনে যারা আছেন, হ্যাঁ, যেভাবে যা আছে বলতে আপনি এই যে ভিতরের কথাগুলো, এটা তো আর হুবহু ফরম্যাট হুবহু একই। আপনার আবিষ্কৃত কোনো ফরম্যাট থাকলে দেখাইতে পারেন যে স্যার এরকম আছে, তাহলে তাহলে যা আছে এইভাবেই লিখবেন সাজাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরের কথাগুলো জাস্ট চেঞ্জ হইতে পারে, বাট সিস্টেম এই যে ধরনটা সব একই। জি, অনলাইনে কোনো প্রশ্ন আছে ভাই? না স্যার। প্রশ্ন যদি না থাকে শুনেন, আজকে আমাদের ঈদের আগে আজকেই শেষ ক্লাস। আর আপনাদের রিটেন শিডিউলটা একটু চেঞ্জ হবে। আচ্ছা, চেঞ্জ আমি করবানি, আপাতত যা আছে তাই থাক। তাহলে আপনাদের নেক্সট পড়া যেটা হবে সেটা হলো, এই রোববারে তো আর হচ্ছে না, নেক্সট পড়া হচ্ছে কবে বলেন তো? বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার। তার মানে যারা লিখিত ব্যাচ তারা কিন্তু বেশ ভালো একটা বন্ধ বা ছুটি পাইতেছেন। আপনাদের নেক্সট পড়া হচ্ছে আগামী বৃহস্পতিবার। তো এবং যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, নাহলে আপনাদের ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আর যদি কারো কাছে স্যার পকেট থাকে, যদি সমস্যা না থাকে তাহলে পরিশোধ করেন। হ্যাঁ বলেন। এই ভাই খারাপ করছে কয়জন স্যার? ভাই খারাপ করছে, আমাদের ভাইবা তো পাস করছে 100 জনের উপরে, আর ভাই খারাপ করছে 3 জন। বিথিকা বিশ্বাস, আরাফাত, আর একটা মেয়ে সুমি, 2 জন মেয়ে, একটা ছেলে। ওই যে বিথিকা আপা যে আমাদের রিটেন ক্লাস সে ফেল করছে না? হ্যাঁ, বিথিকা আপা যে দ্বিতীয় রিভিউতে রেজাল্ট আসলো, রিটেন পাস করলো, পরে ভাইবাতে আবার ওনারে ইয়া করছে। আচ্ছা, জি স্যার। আপনাদের পরিচিত যদি কেউ ভর্তি টর্তি হইতে চায়, ক্লাস করতে চায়, তাদের দ্রুত বলবেন, নাহলে যত দেরি হবে এই সময়টা হেলায় হারাইলে পরে কিন্তু আর পাওয়া যাবে না। হঠাৎ করে এমসিকিউ ডেট দিয়ে দিবে, তারপরে আবার রিটেনের ডেট দিয়ে দিবে, আবার সেই টি20 খেলা। তো এই আর কি। স্যার আসসালামু স্যার আলাইকুম। কতদিনের মধ্যে রিটেন হইতে পারে স্যার? এটা বাংলাদেশ বার কাউন্সিলই ভালো জানে, তবে আপনারা তো সময় পাইছেন। এমন হইতে পারে, ধরেন এর আগের বার প্রিলিট ডেট আর লিখিত ডেট একসাথে দিছিল। প্রিলি হয়েছিল নভেম্বর মাসে, লিখিত হয়েছিল ডিসেম্বর মাসে, 1 মাসেরও কম সময় দিছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আরিফুল সাহেব বলেন। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ। রমজান মাস তো স্যার খুব দৌড়ায় গেছে, ধরতে পারি নাই। মাসটা প্রায় এমন এমন ভাবে গেছে স্যার, যে রমজান মাসটা যে গেছে এটাই বুঝতে পারি না, এরকম একটা অবস্থা। ঈদও স্যার কাছে হয়ে গেছে, এখন স্যার আমি দাওয়াত দিব না আপনি দাওয়াত দিবেন? দ্রুত তো অনেক। সারা বাংলাদেশের যারা আছেন সবাই দাওয়াত খান ল একাডেমিতে। বাংলাদেশ, গোপালগঞ্জ যারা আছেন সবাই খান ল একাডেমিতে দাওয়াত। আহ, ঠিক আছে স্যার, আলহামদুলিল্লাহ। আমি পাবনা যাবো স্যার ঈদের পর পর, গেলে আপনার এখানে সরাসরি সাক্ষাৎ করে আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জি ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি স্যার, জি স্যার, দোয়া তাহলে রাখবেন। সবাই ভালো থাকেন। ঈদ মোবারক। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। জি স্যার।
স্যার আমি রফিক বলছিলাম স্যার। আমরা আমাদেরকে 3টা সাবজেক্টে গেছে নাকি স্যার? সিআরপিসি, প্যানাল কোড আর দণ্ডবিধি, এই 3টেই তো স্যার। হ্যাঁ কার্যবিধি, এই 3টেই তো সিপিসি স্যার, মাত্র জানেন না শুরু স্যার? করলাম আমরা, সিপিসি মাত্র শুরু করলাম, আর এর আগে ফৌজদারি আর দণ্ডবিধি হয়েছে। আর নতুন যারা আছেন তারা ফৌজদারি দণ্ডবিধি আবার পাবেন, তো তাদের চিন্তিত হওয়ার কারণ নেই। জি স্যার। আর দেওয়ান সিআরপিসি স্যার কোনো পরীক্ষা, হ্যাঁ বলেন। স্যার পরীক্ষা আছে স্যার? আচ্ছা, পরীক্ষার বিষয়ে আমি গ্রুপে দিয়ে দেবো, গ্রুপ পরীক্ষা আপাতত বলতেছি না, পরীক্ষার বিষয়ে আমি গ্রুপে টেক্সট দিয়ে দিব, সমস্যা নাই। স্যার একটু ব্যক্তিগত প্রশ্ন করি স্যার, আমার কি অবস্থা এখন বাচ্চার? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।